কথায় কথায় গেল বেলা, গল্পে ভাষাই স্বপ্নের ভেলা। গল্প ফেসবুক, কলমে অয়ন দাস। ফিরদৌসী আক্তারের চোখে দেখেছিলাম চৈতালি রাতের হাহাকার। ফেসবুকের প্রোফাইল পিকচার জুড়ে থাকা সেই অনন্যার চোখ দুটো আমাকে হন্ট করত বারবার। আমি তখন সবেমাত্র লেখালেখি শুরু করেছি। নতুন দাঁত ওঠার সময় বাচ্চারা যেমন সব জিনিস কামড়াতে শুরু করে, আমারও তেমন প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে লেখা চাই। না লিখলে পেটের ভাত হজম হয় না। কাঁচা হাতের সেই সব লেখাগুলো পোস্ট করতাম ফেসবুকের বিভিন্ন গ্রুপে। কত অচেনা অজানা মানুষ যে আমাকে উৎসাহিত করতেন তার ঠিক নেই। তাদেরই মধ্যে একজন ছিল ফিরদৌসী। সে যে শুধুমাত্র এক দু কথায় ভালো বলতো তা নয়, সে বেশ কয়েক লাইনে নিজের ভালো লাগা বা খারাপ লাগাকে ব্যক্ত করত। সে যে গভীরভাবে বিষয়টি পড়েছে তা তার কমেন্টগুলো পড়লেই বোঝা যেত। আমার লেখার সামান্য ভুলও তার নজর এড়াতো না। বুঝতে পারতাম সে অত্যন্ত বুদ্ধিমতী ও গভীর মনের মেয়ে। একজন লেখকের সমস্ত লেখাই তার পাঠকের জন্য নিবেদিত। একটা সময় এমনই হলো যে ওর কমেন্ট ছাড়া আমার লেখাগুলোকে মূল্যহীন মনে হতো। হয়তো ও সময় পায়নি ফেসবুক খোলার, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আমার মন মানত না। বারবার শুধু লেখাটা খুলে দেখতাম তার কোনো কমেন্ট এলো কিনা। আমরা কেউ কাউকে দেখিনি, কেউ কারো সম্বন্ধে বিশেষ কিছুই জানি না, অথচ তৈরি হয়েছে গভীর এক আত্মীয়তা। মানুষের স্বভাব হলো সে অন্য মানুষের চোখে গৌরবান্বিত হয়ে বেঁচে থাকতে চায়। আমি বুঝতে পারছিলাম মেয়েটি লেখক হিসেবে আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আমি পাগলের মতো নিজেকে আরও বেশি সমৃদ্ধ করার চেষ্টা করতে লাগলাম। সারা দিন আমার চিন্তন জুড়ে স্পন্দিত হতে লাগলো একটাই ভাবনা, যেভাবেই হোক আমার লেখাকে আরও উন্নত করতেই হবে। এই অচেনা যুবতী যেন কোনো জাদু মন্ত্র বলে আমার ভিতরে ঘুমিয়ে থাকা এক সাধককে জাগ্রত করেছে। শুধুমাত্র তাকে ভালো লাগাবো বলে আমি উন্মাদের মতো লিখে চলেছি সারা দিন সারা রাত। তার প্রশংসার রসে সিক্ত কমেন্টগুলি আমার কাছে আসে ঠিক ভ্যাপসা গরমে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো। এক দুর্নিবার রুদ্ধশ্বাস গতিতে আমি এগিয়ে যেতে থাকি। আমার সাদা কালো পৃথিবীটা আচমকা রঙিন হয়ে ওঠে। কাল সারাদিন খুব মন খারাপ ছিল। তোমার লেখাগুলো শুয়ে শুয়ে পড়ছিলাম, অনেকটা রিলিফ পেলাম। একটা কথা বলবো কি, তুমিও কিন্তু ভালো লিখবে যদি চেষ্টা করো। ধুর, ওসব আমার দ্বারা হবে না। আমি জাস্ট একজন ভালো রিডার। তুমিও পারবে, আমি বলছি। কি লিখবো? তোমার কথা লিখবে, তোমার আনন্দ, তোমার যন্ত্রণা, তোমার ভয়, তোমার নিরাপত্তাহীনতা, তোমার স্বপ্ন, তোমার প্রেম। ধুর, আমি লিখছি ভাবলেই কেমন লাগে। সেদিন জানো, আমার মাস্টার্সের খাতাগুলো অনেক দিন পর উল্টে পাল্টে দেখছিলাম। মনে হচ্ছিল হিব্রুতে লেখা রয়েছে। ভীষণ কান্না পাচ্ছিল। পড়াশুনোটা কোনো কাজে লাগলো না। তাতে কি, মন দিয়ে সংসার করছো, একটা সুখী দাম্পত্য জীবন। সুখী না? বিয়ের আগে ও আমাকে বেশি ভালোবাসতো, এখন হয়তো
আমিই বেশি ভালোবাসি। এটাই হয় সবার ক্ষেত্রেই, কম বেশি। এক একদিন গোটা দুপুর আমাদের গল্প করে কেটে যায় ইনবক্সের নির্জনতায়। তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? আমার ভালো লাগে জঙ্গল, তবে পাহাড়ও ভালো লাগে। তোমার? আমার পাহাড়, ধ্যানস্থ সবুজ সুঠাম যুবকের মতো পাহাড়, যার নিস্তব্ধ বুকে আমি মাথা রাখতে পারি। নৈশব্দের এক অপূর্ব ভাষা আছে। আচ্ছা ফিরদৌসী, তুমি কখনো খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে সাদা থান পরা পৃথিবীকে দেখেছ, যার মধ্যে আছে চিরকালের ক্ষমা? যদি পারো তো দেখো। আমি প্রতিদিন সকালে সূর্যোদয় দেখি। তুমি দেখো সূর্যোদয়, আর আমি দেখি সূর্যাস্ত। ক্লান্ত বিকেলে, মন খারাপ করা বিকেলে। মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মেঘ করেছে আমার মনে, আমার মনে মেঘ করে থাকে রোজ। তুমি দু এক ফোঁটা সূর্যের আলো দিতে পারো আমায়? দাঁড়িয়ে আছি ঋষপের নির্জনতায়। আমার সঙ্গী কতগুলো নাম না জানা পাখি। একটু দূরে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, আকাশের রং ঘন নীল, তারই নিচে সবুজ পাহাড়। তুমি যার বুকে মাথা রাখতে চাও? আমি এখন রান্না করছি বিফ কাবাব। রাতে কিছু গেস্ট আসবে। তোমার তো বিফ খেতে নেই, নাকি খাও? যদি খেতে, তোমাকে একদিন খাওয়াতাম। ধুত, তুমি খুব আনরোমান্টিক। কোথায় কাঞ্চনজঙ্ঘা আর কোথায় বিফ কাবাব? তুমি হয়তো জানো না, আমি মরে গেছি বহুদিন আগে। আমি আর বাঁচতে চাই না। তুমি বারবার কেন সোনার কাঠি স্পর্শ করে আমাকে বাঁচিয়ে তোলো? তোমাকে বাঁচতেই হবে, শুধু আমার জন্য। আমার হাতে রয়েছে কিছু বুনো ফুল, অপূর্বতার মাতাল করা সুগন্ধ। ঘ্রাণ নাও তার। ফুল নয়, ফুল নয়, আমি তোমার সুঠাম শরীরের মাতাল করা ঘ্রাণ পাচ্ছি, হে পুরুষ। তোমাকে নিয়ে আমার বড় ভয় হয় জানো? কেন? কারণ তুমি যে ৯৯ পুরুষের দলে পড়ো না। অন্য পুরুষদের সঙ্গে মিশে দেখেছি, তারা মন বোঝে না, তারা শরীর চায়। আমার এই নশ্বর শরীরটার উপরই যত লোভ ওদের। তুমি তা নও। তুমি এক শৃঙ্গ গন্ডারের মতো অন্যরকম, একা। কতদিন হয়ে গেল আমাদের বন্ধুতা, অথচ আমরা কেউ কারো ফোন নম্বরও জানি না। দেখা করা তো দূরের কথা। জানো ফিরদৌসী, পুরুষের শরীর বড় নিষ্ঠুর। সে পুরুষকে বড় কষ্ট দেয়। শরীর যখন তার নিজস্ব দাবি নিয়ে হাজির হয়, তখন পুরুষ বড় অসহায় হয়ে পড়ে। কিন্তু তোমার শরীর ছুঁয়ে আমাদের সম্পর্ককে আমি সাধারণ করতে চাই না। তুমি যখন বাথরুমের আয়নার সামনে নগ্ন হয়ে দাঁড়াও, তখন যেন ওই নগ্ন শরীরের উপর যাবতীয় অধিকার তোমার স্বামীরই। আমার অধিকার তোমার আধখানা মনের উপর, যা তুমি স্বেচ্ছায় তুলে দিয়েছ আমার হাতে। মানুষ বড় অসহায়। মানুষ নিজেকেও নিজে চিনতে পারে না। দুজন মানুষের হৃদয়ের তন্ত্রী যখন এক লয়ে ঝংকৃত হয়, তা যেমন আনন্দের, তেমনি যন্ত্রণার।
ফিরদৌসীর সঙ্গে দেখা করিনি ঠিকই, কিন্তু আমরা এগিয়ে গেছি অনেক দূর। আমরা বন্ধুত্বের নিরাপদ বেড়া অতিক্রম করে পৌঁছে গেছি প্রেমের অভিশপ্ত আঙিনায়। আমাদের সম্পর্ক গভীর থেকে আরও গভীরে গেছে। আমার মাথার ভিতর এবার অ্যালার্ম বেজে উঠল। না না, আর নয়, আর নয়। এরপরই কোনো একদিন আমাদের দেখা হবে, তারপর একদিন হয়তো মিশে যাবে শরীরে শরীর। ফিরদৌসীর কাছে আমি বড় সাধারণ হয়ে যাব, হয়তো সেও সাধারণ হয়ে যাবে আমার কাছে। না না না, ফিরদৌসীকে কিছুতেই আমি সাধারণ হয়ে যেতে দেব না, নিজেকেও আটপৌড়ে হতে দেব না। ফিরদৌসী আমার কাছে থাকবে আলমারিতে যত্ন করে রাখা কোনো মহার্ঘ স্বর্ণালঙ্কারের মতো। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাই ব্লক করে দিলাম। ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করার আগে নিজের সঙ্গে প্রবল যুদ্ধ করতে হয়েছিল, অথচ সাইবার দুনিয়া থেকে সরে গিয়ে আমার অদ্ভুত এক মুক্তির আনন্দ হতে লাগলো। ফিরদৌসী যেন আমাকে বড্ড বেশি ঘিরে রেখেছিল। সে যেন আমার সমস্ত মনন, সমস্ত চিন্তন অধিকার করেছিল। আজ বহুদিন পর আমি মুক্ত, আমি স্বাধীন। এরপর কেটে গেছে বহুদিন। আমি অন্য নামে আবার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। পুরনো দু একজনকে ফ্রেন্ড লিস্টে নিলেও ফিরদৌসীকে আর অ্যাড করিনি। তাকে হারিয়ে ফেলতে চেয়েছি। সে হারিয়ে গেছে চিরদিনের মতো। এরপর বছরখানেক কেটে গেছে। সেদিন অফিসে একটা মিটিং ছিল। মিটিং সেরে নিজে ড্রাইভ করে ফিরছি বাড়িতে। বর্ষাকাল, একটু আগেই মুষলধারায় বৃষ্টি হয়ে গিয়ে রাস্তায় জল জমে গেছে। তখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে, জ্যামে আটকে আছে গাড়ি। হঠাৎ রাস্তার ডান দিকে আমার চোখ আটকে গেল। দাঁড়িয়ে রয়েছে ফিরদৌসী, সেই পান পাতা মুখ, গজ দাঁত, ছিপছিপে চিনার গাছের মতো শরীর। পাশে ওর স্বামী শামসুল, ওদের দুজনের মাঝখানে ওদের ছেলে বাবু। একটাই মাত্র ছাতা, তিনজনে তিনজনকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, ঠিক বিকাশ ভট্টাচার্যের আঁকা পেইন্টিং। আমি চিৎকার করে ডেকে উঠলাম, ফিরদৌসী! অজস্র গাড়ির আওয়াজে ওরা শুনতে পেল না। ওরা নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে ওরা পৃথিবীর শ্রেষ্ঠ দম্পতি। আমি অপলক নয়নে দেখতে লাগলাম ওদের। কত অজস্রবার ওকে ছবিতে দেখেছি, সামনাসামনি ফিরদৌসী ছবির থেকে অনেকই সুন্দর। অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সিগন্যাল যে লাল থেকে সবুজ হয়ে গেছে খেয়াল করিনি। পিছনে অজস্র গাড়ির হর্নে সম্বিত ফিরল। আমি ওদের ছেড়ে এগিয়ে গেলাম। মনে হলো ভালোই হয়েছে, একটু হলেই ওদের দাম্পত্যর অত সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যেত আমার জন্য। একটা চাপা কষ্ট গলার কাছে আটকে রইল। মনে মনে বললাম, ফিরদৌসী, আমায় ক্ষমা করো। জীবনে আর যাই করো, কোনো লেখককে ভালোবেসো না। লেখকরা শুধু লিখতে জানে। লেখকদের যাবতীয় প্রেম শুধু লেখাতেই থাকে। লেখকরা বড় নিষ্ঠুর ও স্বার্থপর হয়। মনে মনে বললাম, আমি অতি নগণ্য লেখক, মানুষ হিসেবেও হীন। তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি অনেক অনেক বড়।
তুমি ভালো থেকো, আমাকে ভুলে যেও। বৃষ্টির তোর আবার বেড়েছে, জানলা দিয়ে জলের ছিট আসছে। তবুও জানলাটা আমার বন্ধ করতে ইচ্ছে করলো না। আমার চোখ ভিজে যেতে লাগলো বৃষ্টির জলে। 7 বছর পরে যে সমস্ত মানুষের কাছে এসেও কিছুতেই পাওয়া হয়ে ওঠে না, তারা খুব দামি হয়ে ওঠে। ফিরদৌসী হারিয়ে গিয়েও আমার ভিতর থেকে গেল। একটা গোপন অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। একজন মানুষ যে আমাকে তার মন দিয়েছিল, যার কাছ থেকে পেয়েছিলাম এক অযাচিত স্বীকৃতি, আমি নিজে গলা টিপে সেই বন্ধুটাকে খুন করেছি। আমি বুঝতে পারছিলাম নিজের কাছেই কোথাও যেন আমি হেরে যাচ্ছি। আমার মাঝে মাঝে সেই বৃষ্টির রাতটা মনে পড়ে। একটা ছাতার মধ্যে ওদের 3 জনের দাঁড়িয়ে থাকা, আমার চিৎকার করে ডেকে ওঠা এবং ওদের না শুনতে পাওয়া। ওই দৃশ্যটাই কোনো সিনেমার শেষ দৃশ্যের মতো চোখের সামনে ভেসে ওঠে। এইভাবে কেটে গেছে 7 বছর। এই 7 বছরে আমি লেখক হিসাবে আরও কিছুটা প্রসারিত হয়েছি। আমার অনেক কবিতায় অথবা গল্পে কোথাও না কোথাও কোনো চরিত্র হয়ে এসেছে সে আমার কল্পনার নারী হয়েই থেকে গেছে আমার সঙ্গে। অফিসিয়াল ট্যুরে গিয়েছি ভুবনেশ্বর। আমাকে এখন বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই 4টি রাজ্যের সুপারভিশনের দায়িত্ব দিয়েছে কোম্পানি। সেখানেই এক ওষুধের দোকানে আচমকা দেখা হয়ে গেল ফিরদৌসীর সঙ্গে। সে আমাকে দেখতে পায়নি, আমি তাকে দেখেছি। সে আগের থেকে সামান্য পৃথুলা হয়েছে। সেই তীক্ষ্ণ পান পাতা মুখে এসেছে পেলোপাতা। চোখের দৃষ্টিতে এক শান্ত দিঘির স্নিগ্ধতা। আমরা দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর ফিরদৌসী খুব স্বাভাবিক গলায় বলল, কেমন আছো? তুমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো বোধহয়। আমার বুকের ভিতর তখন উত্তাল সমুদ্রের ঘূর্ণিঝড় উঠেছে। কত কত কথা জলপ্রপাতের মতো বেরিয়ে আসতে চাইছে। আমি প্রাণপণে তা আটকে রেখেছি। ইচ্ছে করছে তীব্রভাবে ওকে আলিঙ্গন করে বলি, আমাকে ক্ষমা করো। তবু মানুষকে সারা জীবন ধরে কত কত নির্মম মিথ্যে কথা বলতে হয়। আমি 7 বছর ধরে ফিরদৌসীকে মনের মধ্যে লালন করেছি, ধারণ করেছি, আমার মতো করে নির্মাণ করেছি, ক্ষতবিক্ষত হয়েছি। তবু আমি খুব স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? একটা কফি শপে বসে আরও খানিকটা সময় কাটালাম আমরা। প্রাথমিক কিছু খোঁজ খবর নেওয়ার পর ফিরদৌসী আচমকা জিজ্ঞেস করল, তুমি আমায় ব্লক করে দিলে কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সব কিছু জানতে নেই ফিরদৌসী। সব কিছু জানলে শুধু কষ্টই পেতে হয়। শুধু জেনো, যখনই তোমার কথা ভাবি আমার মনে হয় এই পৃথিবীতে আমার খুব নিজের কেউ একজন আছে, যে আমাকে ঠিক ঠিক বুঝতে পারে। হয়তো আমিও তাকে খানিকটা বুঝতে পারি। বললাম, আমি ফেসবুকে তোমাকে অনেক খুঁজেছি, পাইনি। আমার ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, সেখানে। ফিরদৌসী আমার কথা শেষ না হতেই বলল, আমি আর ফেসবুকে নেই। যেদিন বুঝলাম তুমি আমার থেকে সরে গেছো,
তারপরে কয়েকদিন পাগলের মতো শুধু নিজেকে ভেঙে চুড়ে চুরমার করেছি। ভেবেছি আমি কি এমন দোষ করেছি যে তুমি আমার থেকে দূরে সরে গেলে। তারপর একসময় ভেবেছি হয়তো এটাই আমার নিয়তি। আমার আলো বাতাসহীন ঘরে একটা জানলা শুধু ওইটুকু সময়ের জন্যই খোলা থাকার কথা ছিল। ফিরদৌসী বলল, এখানেই যখন আছো সন্ধেবেলা এসো না আমার বাড়িতে। শামসুল তোমার কথা শুনেছে আমার মুখে, প্লিজ এসো। ফিরদৌসীর স্বামীর মুখোমুখি হওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। একটা অপরাধ বোধ বড্ড বিরক্ত করছিল। তবু আরেকবার ফিরদৌসীকে দেখব বলে আমি হাজির হলাম ওদের ফ্ল্যাটে। সেই সন্ধেটা ভালোই কাটল। ফিরদৌসীর স্বামী শামসুল অত্যন্ত খোলামেলা এবং আধুনিক মনের মানুষ। সে বলল, আপনার কথা অনেক শুনেছি, লেখাও পড়েছি। এর পরের বার এলে আমাদের জন্য আপনার বই নিয়ে আসবেন। ওদের ছেলে বাবুর বয়স এখন 11। আজকের দিনে 11-12 বছরের ছেলে মেয়েদের আউট নলেজ দুর্দান্ত। ফেরার সময় শামসুল নিজে বাইকে করে আমাকে হোটেলে ছেড়ে দিয়ে গেল। এরপর ভুবনেশ্বরে গেলেই আমার ফিরদৌসীকে ফোন করতে ইচ্ছে করে, কিন্তু ফোন করি না। আমার ভিতরে যেন আরেকজন লোক আছে, সে যেন লাঠি হাতে সারাক্ষণ আমাকে পাহারা দেয়। সেই লোকটা চোখ রাঙিয়ে বলে, একটা নিটল দাম্পত্যকে নষ্ট করে দিও না। এরপর আমি এক মানসিক অসুখে পড়ে গেলাম। আমি যেখানে সেখানে ফিরদৌসীকে দেখতে পেতে লাগলাম। আমার অফিসে এক অধস্তন কর্মচারীকে অনেক দিন ধরে ওয়ার্নিং দিচ্ছিলাম, কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত টার্মিনেশন লেটার ধরাতেই হলো। লোকটাকে টার্মিনেট করার মুহূর্তে হঠাৎ দেখি সামনে দাঁড়িয়ে আছে ফিরদৌসী, চোখে এক সুতীব্র শ্লেষ। সুতোপার সঙ্গে আমার বিবাহিত জীবন 14 বছরের। খুব রাজজোটক না হলেও আমাদের মধ্যে তেমন কোনো অশান্তি নেই। নতুন বিবাহিত দম্পতিদের মতো শারীরিক উন্মাদনা আমাদের নেই ঠিকই, তবু আমাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে সুখের। বেশিরভাগ দম্পতির মতো শরীরের ব্যাপারে প্রথমে আমিই এগিয়ে যাই। সেবার বেড়াতে গিয়ে বহুদিন পর সুতপা নিজের থেকে এগিয়ে এলো। ঘনিষ্ঠতম মুহূর্তে আমি দেখলাম আমার শরীরের নিচে শুয়ে আছে ফিরদৌসী। সেই পানপাতা মুখ, গজ দাঁত, খানিকটা পৃথুলা হয়ে যাওয়া চিনার গাছের মতন শরীর। সেদিন কিছুতেই সুতপাকে যথাযথ অনুভব করতে পারলাম না। ডিসেম্বরের মাঝামাঝি আচমকা বৃষ্টি শুরু হলো। শীতকালের বৃষ্টি বড় ভয়ঙ্কর, সে মানুষকে বড় একা করে দেয়। দুপুর 2টো, অথচ ভুবনেশ্বরের সারা আকাশ কালো হয়ে রয়েছে কাকের ডানার মতো। বৃষ্টির দাপটে কাজ থেকে ফিরে আসতে হয়েছে তাড়াতাড়ি। একা একা বসে আছি হোটেলের ঘরে। এমন সময় আমার ফোনের স্ক্রিনে ভেসে উঠল ফিরদৌসীর নাম্বার। বলো, তুমি এখন আর এদিকে আসো না? আসি তো। কই, আর তো ফোন করো না। এদিকে আবার কবে আসবে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বলি, আমি এখন ভুবনেশ্বরেই আছি। বলনি কেন? বলা হয়নি। তোমাদের বারবার ডিস্টার্ব করা ঠিক না। ডিস্টার্ব? তুমি এলে আমি ডিস্টার্বড হব? তোমার সঙ্গে আর কথা বলবো না কোনো দিন। এখন কি করছো? একা একা জালনায় কপাল ঠেকিয়ে বৃষ্টি দেখছি। একা একা ভীষণ ভয় করছে। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। ভিজতে ভিজতে এসো। শামসুল আছে? না,
সে তোমাদের কলকাতায় গেছে, ওর দাদির ইন্তেকাল হয়েছে, বাবুকেও নিয়ে গেছে। আমি সদ্য কোভিড থেকে উঠলাম, আমি যাইনি। তুমি আসছো তো? বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি। আমার ভীষণ ভয় করছে। হোক বৃষ্টি, চলে এসো প্লিজ। না, আজ হবে না, পরে একদিন যাব। না যাওয়াই উচিত ছিল। তবু কিছু কিছু সময় কিছুতেই নিজেকে দমন করা যায় না। না বলে দেওয়া সত্ত্বেও ঝড় জল ভেঙে আমি হাজির হলাম ফিরদৌসীর কাছে। ফিরদৌসী বলল, আমি জানতাম তুমি আসবে। বললাম, শামসুল থাকলে ভালো হতো। ফিরদৌসী বলল, না, সে থাকলে তোমরা দুজন গল্প করতে, আমার আর কথা বলা হতো না। আমার মনে হতে লাগলো আমি যেন স্বপ্ন দেখছি। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার স্বপ্নের নারী। এক্ষুনি তাকে আমি পেতে পারি। তার আরক্ত ঠোঁটে যেন জ্বলে উঠেছে কামনার আগুন। এখন আর কল্পনায় নয়, আমি ইচ্ছে করলেই ঠোঁট রাখতে পারি ওর বুকে, ঠোঁটে। আমার সারা শরীর থেকে আগুনের হলকা বেরোচ্ছে। বললাম, আমি তোমার সবটা চাই ফিরদৌসী। তোমাকে দেখার পর আমি আর কোনো মেয়েকে উপভোগ করতে পারি না। আমি সব জায়গায় শুধু তোমাকে দেখতে পাই। আমার সব কিছু বিস্বাদ লাগে। ফিরদৌসী ফিসফিস করে বলল, আমি একটা সামান্য মেয়ে। আমার শরীরটা পাওয়া মানে কি সবটা পাওয়া? হ্যাঁ, তোমার শরীরেই আমার মুক্তি। ফিরদৌসী বলল, না না, এ হয় না, এই ভুল হতে পারে না। আমি ন্যায় অন্যায়ের কথা বলছি না। তুমি আমার জীবনে আসার পর আমার মনে হয়েছে তুমিই শ্রেষ্ঠ। মনে হয়েছে আমার চারপাশের সমস্ত পুরুষরাই বড্ড অ্যাভারেজ। মনে হয়েছে তোমার চুম্বনের স্বাদ আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মনে হয়েছে তোমার কাছেই জমা রয়েছে আমার সব আনন্দ। কিন্তু তোমাকে একবার পাওয়া হয়ে গেলে আমার আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখার অবকাশটুকু থাকবে না। আমি আমার জীবনের সর্বস্ব হারিয়ে ফেলব। আমি কিছুতেই তোমাকে আমার থেকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। পুরুষের শরীর বড় নিষ্ঠুর, সে বড় অবাধ্য। সে পুরুষকে শাস্তি দেয়, কষ্ট দেয়। ফিরদৌসীর সমস্ত বাধাই আমার কাছে হার মানল। উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়ে ক্রমশ মাঝ সমুদ্রের গভীরে চলে যেতে লাগলাম আমি। সম্পূর্ণ তৃপ্ত না হওয়ার আগে আমি কিছুতেই শান্ত হলাম না। একজন মৃত মানুষের চোখের মতো প্রাণহীন শুয়ে রয়েছে ফিরদৌসী। সে ধীরে ধীরে উঠে বসল। সেই নগ্নিকার চোখে তখন আগুন জ্বলছে। পুরুষ, তুমি তৃপ্ত তো? একটা কথা জেনে রাখো, তুমি এক্কেবারে অ্যাভারেজ। আর তাই তুমি কোনো নারীকে তৃপ্তি দিতে জানো না। তুমি শুধু তৃপ্ত হতে জানো। কোনো অশরীরী প্রেতাত্মার মতো সে বলল, আজ সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি আর কখনো আমার সঙ্গে দেখা করো না, কথা বলো না। তুমি আমার থেকে হারিয়ে গেছো। আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনে যেন আর কোনো পুরুষ না আসে। ফিরদৌসীর বাড়ি থেকে বেরিয়ে এসেছি অনেকক্ষণ। অবিশ্রান্ত বৃষ্টির কোনো বিরাম নেই। সেই বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি আমি। নিজেকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্র ও নিঃস্ব মানুষ। এক ভয়ঙ্কর যন্ত্রণা আমাকে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো। আমি মনে মনে বললাম,
পুরুষ আর তার শরীর এক নয় ফিরদৌসী। পুরুষের শরীর তাকে দিয়ে এমন অনেক কাজ করিয়ে নেয় যা সে আসলে চায় না। তাই জন্ম জন্মান্তর ধরে পুরুষ কখনো নারীকে তৃপ্ত করতে পারে না। এ এক চিরন্তন অভিশাপ।